আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক এক্সামিনেশন 2020 অর্থাৎ 2020 সালে জীবন বিজ্ঞানে আসা সমস্ত এমসিকিউ এবং এসএকিউ কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে এমসিকিউ যেগুলো রয়েছে সেই এমসিকিউর 1.1 সঠিক জোড়াটি নির্বাচন করো। তো ক নম্বর অপশনে দেওয়া আছে গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা। তো আমরা জানি দেহের ভারসাম্য রক্ষা করে হচ্ছে লঘু মস্তিষ্ক, সেজন্য এই অপশনটা ভুল রয়েছে। খ নম্বর হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ। তো আমরা জানি এই যে বুদ্ধি নিয়ন্ত্রণ করে হচ্ছে গুরু মস্তিষ্ক, সেজন্য এই অপশনটাও ভুল রয়েছে। গ নম্বরে বলা হয়েছে লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। তো আমরা জানি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, তাহলে এই অপশনটাও ভুল রয়েছে। ঘ নম্বরে দেওয়া আছে সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ। তো এই যে ঘ নম্বর অপশনটা এটা সঠিক রয়েছে। তো একের 2 নম্বর কোয়েশ্চেনে দেওয়া হয়েছে ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। তো আমরা জানি কি যে ইনসুলিন হরমোনটা যে রয়েছে, ইনসুলিন হরমোন এর মেইন টার্গেট হচ্ছে রক্তের মধ্যে যে গ্লুকোজটা রয়েছে সেই গ্লুকোজটাকে কমানো। তো আমরা এই যে অপশন গতে দেখছি ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। তো এই যে অপশনটা, এই অপশনটা কিন্তু ভুল রয়েছে। তো এই যে আমাদেরকে বলেছে সঠিক নয়, সেজন্য আমাদের গ নম্বর অপশনটা সঠিক উত্তর হয়ে যাবে। তো তোমরা মনে রাখবে ইনসুলিনের মেইন কাজ হচ্ছে কি রক্তের মধ্যে থাকা গ্লুকোজকে যে কোনো উপায়ে কমানো। সেটা হতে পারে প্রোটিন কিংবা ফ্যাট থেকে গ্লুকোজ প্রস্তুতিতে বাধা দেওয়া, কিংবা গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে পেশিতে যকৃতে সঞ্চিত করা ইত্যাদি। একের 3 নম্বর কোয়েশ্চেনে দিয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ এ মিলিয়ে লিখো। তো আমরা এ নম্বরে দেখছি ফ্লেক্সন। তো আমরা জানি কি এই যে ফ্লেক্সনে সাহায্য করে হচ্ছে বাইসেপস, ফ্লেক্সনে সাহায্য করে বাইসেপস। তো এবার আমাদেরকে দেখতে হবে যে এর সঙ্গে 3 নম্বর এটা কোন অপশনে রয়েছে। তো আমরা যদি ক নম্বর অপশনে দেখি তাহলে দেওয়া আছে এর সঙ্গে 1 নম্বর। খ নম্বর অপশনে দেখলে এর সঙ্গে 2 নম্বর আছে। গ নম্বর অপশনে দেখলে এর সঙ্গে 3 নম্বর রয়েছে, সুতরাং এটা হতে পারে। ঘয়ে এর সঙ্গে 2 নম্বর রয়েছে, তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ। তো তোমরা মনে রাখবে ফ্লেক্সনে সাহায্য করে হচ্ছে বাইসেপস পেশি, আর এক্সটেনশনে সাহায্য করে হচ্ছে কোয়াড্রিপসেস, আর রোটেশনে সাহায্য করে হচ্ছে পাইরিফর্মিস। তো সেজন্যই আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে গ নম্বর, অর্থাৎ এ এর সঙ্গে 3, বি এর সঙ্গে 1 এবং সি এর সঙ্গে 2। একের 4 নম্বর কোয়েশ্চেনে বলেছে মাইটোসিস কোষ বিভাজনের কেরিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন দশায় ঘটে তা নিচের উত্তরগুলো থেকে নির্বাচন করো। তো আমাদের সরেও নম্বরে দিয়েছে কি যে অপত্য ক্রোমোজোম দুটি পরস্পর থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে। তো আমরা জানি এটা হচ্ছে অ্যানাফেজ দশায় ঘটে। এবার সরেয়া নম্বরে দিয়েছে হচ্ছে কি নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়। তো আমরা জানি হচ্ছে এই ঘটনাটা প্রোফেজ দশায় ঘটে। তো আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ, কারণ অপশন খতে সরেয় নম্বরে দেওয়া আছে হচ্ছে অ্যানাফেজ এবং সরেয়া নম্বরে দেওয়া আছে হচ্ছে প্রোফেজ। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ। আমাদের একের 5 নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্যতা নির্বাচন করো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ইতর পরাগযোগের বৈশিষ্ট্য হিসেবে যে পরাগরেণুর অপচয় বেশি হয়। যেহেতু ইতর পরাগযোগের সময় বাহকের প্রয়োজন হয়, তাই বাহকটা যদি মৌমাছি, প্রজাপতি এই জাতীয় কোনো প্রাণী হয় তাদের দেহে পরাগরেণু লেগে নষ্ট হতে পারে, কিংবা যদি বাহকটা বাতাস কিংবা জল হয় তাহলে তার মাধ্যমে যে পরাগরেণুগুলো রয়েছে সেই পরাগরেণুগুলো চারদিকে ছড়িয়ে যেতে পারে। তো এইভাবে পরাগরেণুগুলোর অপচয় হয়ে যায় ইতর পরাগযোগের ফলে। আমরা যদি অন্য অপশনগুলো দেখি তাহলে কিন্তু সেগুলো স্বপরাগযোগের বৈশিষ্ট্য পাবো। যেমন ক নম্বর অপশনে দেওয়া আছে একই গাছের একটি ফুলের মধ্যে ঘটে থাকে। তো আমরা জানি কি একই গাছের একটি ফুলের মধ্যে ঘটুক কিংবা একই গাছের দুটি আলাদা আলাদা ফুলের মধ্যে ঘটুক, সেটা কিন্তু স্বপরাগযোগের বৈশিষ্ট্য। খ নম্বরে দেওয়া আছে বাহকের প্রয়োজন হয় না। বাহকের প্রয়োজন স্বপরাগযোগে হয় না, কিন্তু ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়। গ নম্বর অপশনে দেওয়া আছে নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে। স্বপরাগযোগে নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু ইতর পরাগযোগে নতুন বৈশিষ্ট্য অবশ্যই তৈরি হতে পারে। এবার একের 6 নম্বর কোয়েশ্চেন যদি আমরা দেখি মানবদেহের মাইটোসিস বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে তৈরি হয় তা স্থির করো। তো এটা হবে অপশন খ, একটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে কিন্তু একটি ক্রোমোজোম তৈরি করে। আমাদের একে 7 নম্বর কোয়েশ্চেনে বলেছে যে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। তো আমরা যদি অপশন কতে দেখি তাহলে অপশন কতে দেখছি আমরা যে দুটো বি এর মধ্যে অন্ততপক্ষে একটা বড় হাতের আছে এবং দুটো আর এর মধ্যেও অন্ততপক্ষে একটা বড় হাতের আর আছে। সুতরাং এই যে অপশনটা, এই অপশনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের ক্ষেত্রে। আমরা যদি অপশন খ দেখি, অপশন খতে এই যে প্রথম অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়ে গেছে কালো মসৃণ লোমযুক্ত গিনিপিগ, এটাও কালো মসৃণ লোমযুক্ত গিনিপিগ। অপশন গতে যদি আমরা দেখি অপশন গতে হয়েছে হচ্ছে সাদা অমসৃণ গিনিপিগ।
আর অপশন ঘতে আমরা যদি দেখি, অপশন ঘতে দেওয়া হচ্ছে সাদা মসৃণ। তো সেজন্য কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক। এবার 8 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোন দুটিকে ম্যান্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। তো আমরা যদি অপশন কতে দেখি, তো অপশন কতে দেওয়া আছে ফুলের বর্ণ বেগুনি, তো এটা একটা প্রকট বৈশিষ্ট্য, সেজন্য আমাদের আর দ্বিতীয়টা দেখার দরকার নেই। এবার অপশন খতে যদি আমরা দেখি, অপশন খতে দেওয়া আছে কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, তো হ্যাঁ এটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেজন্য আমরা পরেরটাও মিলিয়ে নিব। এবার পরে দেওয়া আছে পরিণত বীজের আকার কুঞ্চিত, অবশ্যই এই দুটোই হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর যদি প্রকট বৈশিষ্ট্য হয় কাণ্ডের ক্ষেত্রে, তাহলে হতো এই যে খর্বের জায়গায় হয়ে যেত হচ্ছে লম্বা বা দীর্ঘ, এবং পরিণত বীজের আকার তখন কিন্তু হয়ে যেত হচ্ছে গোলাকার। তো সেজন্য কিন্তু আমাদের যেহেতু কাণ্ডের দৈর্ঘ্য খর্ব এবং পরিণত বীজের আকার কুঞ্চিত, সেজন্য এই উত্তরটা হয়ে যাবে হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার 9 নম্বর কোয়েশ্চেনে দেওয়া হয়েছে হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তা নিচ থেকে নির্ধারণ করো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ, কারণ অপশন ঘতে যদি আমরা দেখি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাতাটা বাহক, এবং এই যে অংশটা, এই যে পিতাটা হচ্ছে স্বাভাবিক। মাতা বাহক কিভাবে বোঝা গেল? কারণ দুটো এইচ এর মধ্যে একটা এইচ বড় হাতে দেওয়া আছে, একটা এইচ ছোট হাতে দেওয়া আছে, এখান থেকে আমরা বুঝতে পারছি যে মাতাটা হচ্ছে বাহক, এবং পিতা যে দেওয়া আছে সেই পিতার দেখো বড় হাতের এইচ দেওয়া আছে, তো সেজন্যে পিতাটা হচ্ছে স্বাভাবিক। তো এইভাবে একজন বাহক মাতা এবং স্বাভাবিক পিতার যখন সন্তানরা জন্মগ্রহণ করে, তখন সেই সন্তানদের মধ্যে কন্যা সন্তানটা কিন্তু হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু যে পুত্র সন্তানগুলো রয়েছে সেই পুত্র সন্তানের মধ্যে 50% অর্থাৎ দুটি ছেলে হলে একটা ছেলের মধ্যে হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। 10 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় উদ্ভিদ বাঁচতে পারে না, এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে, প্রতিপাদ্যটি শনাক্ত করো। তাই এটা হয়ে যাবে হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, কারণ সেই পার্থেনিয়াম এবং আমাদের দেশীয় যে উদ্ভিদ প্রজাতি তাদের মধ্যে সংগ্রাম হচ্ছে, যেহেতু দুটি আলাদা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম, সেজন্য এটা হয়ে যাবে হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। 11 নম্বর কোশ্চেনে বলেছে মিলার ও উরে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতকগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন, সেগুলোর মধ্যে কোনগুলো অ্যামিনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন, এছাড়াও হয় লাইসিন, লিউসিন, এগুলো হচ্ছে এক একটা করে অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড। 12 নম্বর কোয়েশ্চেনে বলেছে নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য পরিবেশন করে তা স্থির করো। তো এই যে ওয়াগল নৃত্য, এটাকে ওয়াকটেল নৃত্যও বলা হয়। এই নৃত্যের মহড়া অনেকটা ইংরেজি 8 অক্ষরের মতো। তো আমরা জানি হচ্ছে মৌমাছি এই ধরনের নৃত্য পরিবেশন করে শ্রমিক এবং মৌচাকের অন্যান্য যে মৌমাছিগুলো রয়েছে সেই মৌমাছিদের খাদ্যের অভিমুখ এবং উৎস দূরত্ব এগুলো জানানোর জন্য। তো আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ। 13 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। তো আমরা জানি কি যে বায়োস্ফিয়ার রিজার্ভে একটা সমগ্র বাস্তুতন্ত্রে স্থানীয় মানুষ, অন্যান্য জীব, স্থলজ, জলজ সমগ্র বাস্তুতন্ত্রটাকে সংরক্ষণ করা হয়, সেজন্য কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক। 14 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোন জোড়াটি সঠিক নয় তা স্থির করো। তো আমাদের অপশন কতে দিয়েছে হচ্ছে চড়া শিকার, গরিলার বিপন্নতা বৃদ্ধি। হ্যাঁ, চড়া শিকারের কারণে গরিলার বিপন্নতা বৃদ্ধি পেতে পারে, তো সেই জন্য এটা যেহেতু ঠিক আছে আমাদের উত্তর হবে না, কারণ আমাদেরকে সঠিক নয় যেটা সেটা বার করতে বলেছে। অপশন খতে বলেছে বহিরাগত প্রজাতি ল্যান্টানা, তেলাপিয়া। তো হ্যাঁ, এগুলো ল্যান্টানাকে আমরা পার্থেনিয়াম, তেলাপিয়া মাছ এগুলো আমরা বাইরের দেশ থেকে আমদানি করেছিলাম, সেজন্য এগুলো এক একটা করে বহিরাগত প্রজাতি, সেজন্য যেহেতু এটাও সঠিক রয়েছে এটাও আমাদের উত্তর হবে না। এবার অপশন গতে বলেছে হটস্পট নির্ধারণ, স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা। অবশ্যই হটস্পট নির্ধারণের অন্যতম শর্ত হলো স্থানীয় প্রজাতির মধ্যে বৈচিত্র্য থাকতে হবে, জিনগত বৈচিত্র্য থাকতে হবে, এবং বিভিন্ন বিপন্ন প্রজাতি কিন্তু সেখানে থাকতে হবে, সেজন্য এই অপশনটিও কিন্তু ঠিক রয়েছে, এটাও আমাদের উত্তর হবে না। এবার অপশন ঘতে যদি আমরা দেখি, অপশন ঘতে দেওয়া হয়েছে গ্রিন হাউস গ্যাস ইউট্রোফিকেশন। তো গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলে কিন্তু ইউট্রোফিকেশন ঘটে না, এটা একটা জলদূষণের সঙ্গে সম্পর্কিত ইউট্রোফিকেশনের ঘটনাটা, যেখানে জলজ বাস্তুতন্ত্রের মধ্যে যদি ফসফেট, ডিটারজেন্ট জাতীয় যদি উপাদান বৃদ্ধি পায় তখন জলের যে পুষ্টিমাত্রা বেড়ে যায়, সেই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ইউট্রোফিকেশন, এবং এর ফলাফল স্বরূপ তখন সেখানে শৈবাল যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পায়, এবং পরবর্তীতে জলজ বাস্তুতন্ত্রে যে জীবগুলো রয়েছে যেমন মাছ, সাপ, ব্যাঙ এরা কিন্তু মারা পড়ে। তো ওই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ইউট্রোফিকেশন। এবার পরের কোশ্চেনে আমরা যদি দেখি 15 দেওয়া আছে হচ্ছে নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে সুন্দরবন।
তো এবার আমরা দেখে নিব হচ্ছে শূন্যস্থান পূরণগুলো। তো 2-এর 1 নম্বর কোয়েশ্চেনে আমাদেরকে বলেছে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে সংবেদনশীলতা। সংবেদনশীলতা। তো এই সংবেদনশীলতা, তো উদ্ভিদকে আমরা যদি বাইরে থেকে কোনো উদ্দীপনা প্রয়োগ করি, উদ্ভিদ কিন্তু সেই উদ্দীপনায় সাড়া প্রদান করে। উদ্ভিদের এই যে ধর্মটা, এই ধর্মটাকে বলা হচ্ছে সংবেদনশীলতা। এটা কিন্তু প্রাণীদের ক্ষেত্রেও অবশ্যই দেখা যায়। এবার 2-এর 2 নম্বর কোয়েশ্চেন, মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজমের সংখ্যা হতো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 88 বা 88। আমরা জানি হচ্ছে মানুষের দেহকোষে 46টা ক্রোমোজোম রয়েছে। সেই 46টা ক্রোমোজোমের মধ্যে মিওসিস বিভাজনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হলে সেই শুক্রাণু ডিম্বাণুতে কিন্তু 23টা করে ক্রোমোজোম থাকে এবং যার মধ্যে 22টা হয় হচ্ছে অটোজম। এবার শুক্রাণুতে 22টা অটোজম এবং ডিম্বাণুতে 22টা অটোজম মিলে 44টা অটোজম আমাদের দেহকোষে চলে আসে। কিন্তু যদি মাইটোসিস বিভাজন হতো মিওসিসের পরিবর্তে, তাহলে এই যে 46টা ক্রোমোজোম রয়েছে, 46টা ক্রোমোজোমই কিন্তু হচ্ছে শুক্রাণুতে চলে যেত এবং ডিম্বাণুতেও কিন্তু 46টি ক্রোমোজোম থাকতো। তো এবার এই 46 একসঙ্গে যুক্ত হয়ে 92টা ক্রোমোজোম হয়ে যেত সন্তানের বা অপত্যের দেহকোষে। এবং এই যে 92টা ক্রোমোজোম, তার মধ্যে 88টা হয়ে যেত হচ্ছে অটোজম এবং 4টি হয়ে যেত হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবার 2-এর 3 নম্বর কোয়েশ্চেনে আমাদেরকে বলেছে মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে হিমোফিলিয়া। তো তোমরা এক্ষেত্রে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ হিসেবে কিন্তু বর্ণান্ধতা উল্লেখ করতে পারো, দুটোই সঠিক উত্তর হবে। এবার 2-এর 4 নম্বর প্রশ্নে বলেছে আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙুলের রূপান্তর। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 3 নং আঙুলের রূপান্তর। 2-এর 5 নম্বর কোয়েশ্চেনে বলেছে নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতকগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে পরিণত হয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে নাইট্রিফিকেশন। 2-এর 6 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ভৌম জলের, বা তোমরা এটাকে লিখতে পারো হচ্ছে ভূগর্ভস্থ জলের। তো এখন আমরা সত্য মিথ্যাগুলো দেখে নিব। তো 2-এর 7 নম্বর প্রশ্নে বলেছে ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। তো এটা সত্য হয়ে যাবে। এবার 2-এর 8 নম্বর কোয়েশ্চেনে বলেছে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। তো আমরা জানি হচ্ছে মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, সেজন্য এটা মিথ্যা হয়ে যাবে। 2-এর 9 নম্বর কোয়েশ্চেনে বলেছে ম্যান্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। তো এটা মিথ্যা হয়ে যাবে, কারণ ম্যান্ডেল জিন শব্দটি ব্যবহার করেননি। ম্যান্ডেল সে জায়গায় জিনের পরিবর্তে ফ্যাক্টর কথাটি ব্যবহার করেছিলেন। পরবর্তীতে জোহানসেন জিন শব্দটি ব্যবহার করেন। 2-এর 10 নম্বর প্রশ্নে বলেছে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। তো এটা সঠিক উত্তর, সেজন্য সত্য হয়ে যাবে। 2-এর 11 নম্বর প্রশ্নে বলেছে পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেন্ড্রন। তো এটাও কিন্তু সত্য হয়ে যাবে। 2-এর 12 নম্বর প্রশ্নে বলেছে করোয়েট লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। তো করোয়েডের এমন কোনো ভূমিকা নেই, সেজন্য এটা মিথ্যা হয়ে যাবে। এবার আমরা এ স্তম্ভ এবং বি স্তম্ভ অর্থাৎ বাম দিক ডান দিকটা মিলিয়ে নিব। তো 2-এর 13 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে জিব্বেরেলিন। তো আমরা জানি হচ্ছে জিব্বেরেলিন মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। তো সেজন্য এটা হয়ে যাবে হচ্ছে 2-এর 13। এবার 2-এর 14 নম্বরে দিয়েছে হচ্ছে শাখা কলম। তো আমরা জানি গোলাপ জবা এই ধরনের গাছে শাখা কলমের মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়, সেজন্য এটা হয়ে যাবে হচ্ছে 2-এর 14। এবার নেক্সট আমাদেরকে দিয়েছে হচ্ছে কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ। তো আমরা জানি কুঞ্চিত হলে দুটো আরই হয়ে যাবে হচ্ছে ছোট হাতের আর, এবং হলুদ হলে অন্ততপক্ষে দুটি ওয়াই এর মধ্যে একটা হলেও বড় হাতের ওয়াই হবে। তো সেজন্য এটা হয়ে যাবে হচ্ছে তাহলে 2-এর 15। আর আমরা যদি এই যে ছ নম্বরটা দেওয়া আছে, ছ নম্বরটা যদি দেখি তাহলে কিন্তু দুটো বড় হাতের আর দেওয়া আছে, অর্থাৎ সেটা কিন্তু গোলাকার, এবং দুটো বড় হাতের ওয়াই এর মধ্যে একটা অন্ততপক্ষে বড় হাতের ওয়াই দেওয়া আছে, সেজন্য সেটা কিন্তু হয়ে যেত হচ্ছে হলুদ। তাহলে এটা কিন্তু দেওয়া ছিল হচ্ছে গোলাকার হলুদ, সেজন্য এই অপশনটা কিন্তু আমরা নিইনি। এবার 2-এর 16 সমসংস্থ অঙ্গ। তো আমরা জানি হচ্ছে সমসংস্থ অঙ্গগুলির গঠন এক কিন্তু কাজগুলি আলাদা বা ভিন্ন, সেজন্য এটা উত্তর হয়ে যাবে হচ্ছে তাহলে 2-এর 16। তাহলে 2-এর 16। এবার 2-এর 17তে দেওয়া আছে হচ্ছে জলাভূমি। তো এই যে জলাভূমি সেটা মিলে যাবে হচ্ছে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। তাহলে এটা হয়ে গেল হচ্ছে 2-এর 17। এবার 2-এর 18 নম্বর
কোয়েশ্চেনে দিয়েছে হচ্ছে থাইমিন ও ইউরাসিল। তো আমরা জানি হচ্ছে থাইমিন এবং ইউরাসিল এগুলো হচ্ছে পিরিমিডিন ক্ষারক, তো সেজন্য এটা হয়ে যাবে হচ্ছে 2-18। তো তোমরা মনে রাখবে হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন এগুলো হচ্ছে পিউরিন ব্যাস, এবং সাইটোসিন, থাইমিন ও ইউরাসিল এগুলো হচ্ছে পিরিমিডিন ব্যাস বা পিরিমিডিন ক্ষারক। এবার আমরা একটি শব্দে বা একটি বাক্যে উত্তরগুলো দেখে নেব। তো 2-19 নম্বর প্রশ্নে আমাদেরকে দিয়েছে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লিখো। তো দেওয়া আছে হচ্ছে গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স এবং থ্যালামাস। তো আমরা জানি এই যে গুরু মস্তিষ্ক রয়েছে, হাইপোথ্যালামাস রয়েছে এবং থ্যালামাস রয়েছে, এগুলো হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, এবং এই যে পন্সটা রয়েছে সেটা পন্সটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তো সেজন্য বিসদৃশ হয়ে গেল হচ্ছে পন্স, সেজন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে পন্স। 2-20 নম্বর কোয়েশ্চেনে বলেছে সোয়ান কোষ কোথায় থাকে। তো আমরা এটার উত্তর বলবো হচ্ছে নিউরনের যে অ্যাক্সন রয়েছে সেই অ্যাক্সনের মায়েলিন সিথ বা মেডুলারি আবরণ এবং নিউরিলেমার মধ্যবর্তী স্থানে সোয়ান কোষ থাকে। 2-21 নম্বরে বলেছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো আমাদেরকে দেওয়া হয়েছে মাইটোসিস, ভ্রূণমূল। তো আমরা জানি হচ্ছে ভ্রূণমূলের মধ্যে মাইটোসিস বিভাজন ঘটে। এবার ডবল ইস্টু দিয়ে দেওয়া আছে হচ্ছে মিওসিস ইস্টু ড্যাশ। তো আমরা এই যে মিওসিস ইস্টু ড্যাশ এই অংশটাতে আমরা লিখে দিতে পারবো হচ্ছে জনন মাতৃকোষ। এবার 2-22 মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন। তো মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষার পর স্বাধীন সঞ্চারণ সূত্রতে উপনীত হয়েছিলেন। 2-23 নম্বর প্রশ্নে বলেছে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে কানের মুক্তলতি, কিংবা এটার উত্তর আমরা কিন্তু এভাবে বলতে পারি যে কানের যুক্তলতি, কিংবা কেউ যদি মনে করে যে লিখবে হচ্ছে রোলার জিভ, তবুও কিন্তু উত্তরটা হতে পারে। এটা প্রত্যেকটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এবার 2-25 নম্বর প্রশ্নে বলেছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লিখো। তো আমাদেরকে দেওয়া আছে হয়েছে এসপিএম, বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস ও ফুসফুসের রোগ। তো আমরা জানি এই যে এসপিএম রয়েছে, গ্রিন হাউস গ্যাস রয়েছে, এগুলো হচ্ছে বায়ু দূষণের কারণ, এবং বায়ু দূষণের একটা ফলাফল হচ্ছে ফুসফুসের রোগ। তো সেজন্য এই বিষয়গুলো বায়ু দূষণের অন্তর্গত, সেজন্য উত্তর হয়ে যাবে হচ্ছে বায়ু দূষণ। এবার 2-26 নম্বর প্রশ্নে বলেছে স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লিখো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে JFM প্রকল্প। তো এই যে JFM এর সম্পূর্ণ নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এটা 1971 সালে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে সেই পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যকে পুনরুদ্ধারের জন্য প্রথম এটা শুরু করা হয়েছিল। তো তোমাদেরকে যদি প্রশ্ন দেওয়া হয় যে ভারতবর্ষে JFM প্রকল্পটি কোথায় প্রথম চালু হয়, তাহলে এই যে 1971 সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে এটি প্রথম চালু হয়েছিল। এটা উত্তর হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। তো এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।